এক আবেগঘন প্রেমগাথা। আমার ফুপুর চরিত্রে ছিল এক অদ্ভুত সারল্য ও আকর্ষণ। তার বয়স যখন ৩৬, তখনও তাকে দেখলে মনে হতো তিনি যেন সবে যৌবনের কোঠায় পা রেখেছেন। তার কালিহীন সৌন্দর্য এবং ব্যক্তিত্বের স্নিগ্ধতা আমাদের পরিবারের সবাইকে মুগ্ধ করে রেখেছিল। তিনি শুধুমাত্র আমার গৃহশিক্ষিকার ছিলেন না, আমাদের বাড়িতে এক অপরিহার্য অভিভাবকের ভূমিকাও পালন করতেন। তার যত্ন, ব্যবহার এবং পরিবারের প্রতি তার নিখুঁত দায়িত্বশীলতা সত্যিই প্রশংসার যোগ্য ছিল। তখন আমার বয়স ২৩। একদিন ফুফু আমাকে অবাক করে বললেন, রাতুল, তোমার পায়ে অনেক ধুলো লেগেছে, আমি একটু তেল মালিশ করে দিই? আমি বারবার আপত্তি জানালাম, ফুফু, এসব কি বলছেন, আপনি কেন কষ্ট করবেন? কিন্তু তার আন্তরিক জেদের কাছে শেষমেশ আমাকে হার মানতে হলো। ছোটবেলা থেকেই তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু এই ধরনের যত্ন আমার কাছে ছিল নতুন। এই ঘটনা আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছিল। আমার মা-বাবা যখন ২ মাসের জন্য কানাডায় গেলেন, তখন কার্যত আমাদের বাড়ির সমস্ত দায়িত্ব তিনি একাই কাঁধে তুলে নিয়েছিলেন। ফুফু এমন একজন মানুষ ছিলেন যিনি সংসারের ছোটখাটো প্রতিটি বিষয়ও অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে পারতেন। তার উপস্থিতিতে আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি। মা-বাবা চলে যাবার পর আমার সময় কাটত তার সঙ্গে গৃহস্থালীর নানা কাজ আর পড়াশোনার আলোচনা নিয়ে। তার প্রতি আমার মুগ্ধতা সময়ের সাথে সাথে এক গভীর ভালো লাগায় পরিবর্তিত হচ্ছিল। এই অনুভূতি শুধু পারিবারিক স্নেহের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল এর চেয়েও কিছু বেশি। একদিন আমি সাহস করে তার ঘরে গেলাম। তিনি তখন আলমারি গোছাচ্ছিলেন। তার সহজ সরল রূপে আমি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার মনের কথা তাকে কিছুতেই বলতে পারছিলাম না। একদিন বিকেলে তিনি যখন আমার মায়ের একটি পুরনো শাড়ি পরে ঘরে এলেন, তখন তাকে দেখে আমার চোখ কপালে উঠল। সাধারণ শাড়িতেও তিনি যেন এক অন্যরকম দেবী প্রতিমা। তার দিক থেকে আমি দৃষ্টি সরাতে পারছিলাম না। তিনি মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, কি রাতুল, তোমার মায়ের শাড়িতে আমাকে কেমন লাগছে? তার সৌন্দর্যে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। এর পরের কয়েকটা দিন তিনি বারবার আমার শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিলেন, যা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম। তিনি আন্তরিকতার সঙ্গে আমার প্রতিটি কাজে সাহায্য করতেন, কখনো শাসন করতেন, কখনো বা বন্ধু সেজে পাশে থাকতেন। একদিন গোসল সেরে আমি যখন ঘরে কাপড় পরিবর্তন করছি, ফুফু হঠাৎ সেখানে প্রবেশ করলেন। রাতুল, তিনি বললেন, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, দাঁড়াও, তোমার শরীরে একটু তেল মালিশ করে দিই। আমি আবারও বহুবার তাকে বারণ করলাম, কিন্তু তিনি জোর করতে লাগলেন। তার ভালোবাসার যত্ন আমাকে মুগ্ধ করলেও আমি সর্বদা একটা সীমারেখা বজায় রাখার চেষ্টা করতাম, কারণ তিনি ছিলেন আমার ফুফু। তার এই স্নেহপূর্ণ ব্যবহারে আমার হৃদয়ে এক দ্বিমুখী টানাপোড়ন চলত। মা-বাবার অনুপস্থিতিতে তিনি বাড়িটিকে নিজের হাতে গুছিয়ে তুলেছিলেন। একদিন আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে যাচ্ছিলাম। ফুফু হঠাৎ অভিমান করে বললেন, তুমি একা একা পার্টিতে যাচ্ছ, আমাকে তো কখনো বাইরে নিয়ে যাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, আজ চলেন, তবে আপনাকে সুন্দর পোশাক পরে তৈরি হতে হবে। তিনি রাজি হলেন। আমি মায়ের ঘর থেকে একটি হালকা নীল শাড়ি এনে তাকে দিলাম। যখন তিনি শাড়িটি পরে বেরিয়ে এলেন, তখন তার রূপের আভায় আমি সত্যিই অভিভূত হয়ে গেলাম। সাজগোজের পর তাকে কোনো মডেলের চেয়ে কম লাগছিল না। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, ভালোবাসা কেবল শারীরিক আকর্ষণ নয়, তা হল একজনের প্রতি গভীর আন্তরিকতা এবং যত্ন। ঘর থেকে বেরোনোর সময় দরজা ঠেলে বেরোতে গিয়ে তিনি হঠাৎ আমার উপরে হুমড়ি খেয়ে পড়লেন। মুহূর্তের জন্য আমি লজ্জায় কাঠ হয়ে গেলাম এবং দ্রুত তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও আমার কাছাকাছি ছিলেন। আমি ধীরে ধীরে সরে যেতে অনুরোধ করলাম এবং কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ালেন। তার পুরনো স্যান্ডেল জোড়া খুলে মায়ের একটি সাধারণ কিন্তু আরামদায়ক স্যান্ডেল এনে দিলাম। আমরা যখন গাড়িতে পার্টিতে যাচ্ছিলাম, তখন তাকে দেখে আমার বন্ধুরা ভুল করে তাকে আমার বান্ধবী মনে করল, কিন্তু ফুফু সেই ভুল না ভেঙে বরং হাসি মুখে সবার সামনে বললেন, আমি রাতুলের বন্ধু। পার্টি শেষে আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এমন করলে, কেন বন্ধুদের কাছে নিজেকে আমার বন্ধু বলে পরিচয় দিলে? তিনি হেসে উত্তর দিলেন, তোমার বন্ধুরা যখন আমাকে তোমার বান্ধবী ভাবল, তখন তোমার মুখের অভিব্যক্তিটা দেখার লোভ সামলাতে পারলাম না। যদি এতে তোমার কোনো সমস্যা হয়ে থাকে, তবে আমি দুঃখিত। আমি বললাম, দুঃখিত হওয়ার কিছু নেই, তুমি যা করেছ সেটাই ঠিক ছিল। তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তাই তোমার মনের কথাও আমি বুঝতে পারি। আমি মুচকি হেসে বললাম, তুমি আমার বন্ধু হয়েই থেকো। তখন তিনি হাসি মুখে বললেন, তাহলে আজ থেকে তুমি আমাকে মিতালি বলে ডাকতে পারো।
এতে আমাদের সম্পর্ক আরও স্বাভাবিক হবে। প্রথমে তাকে মিতালি বলে ডাকতে কিছুটা লজ্জা লাগছিল, তবুও যখন আমি নামটি উচ্চারণ করলাম তখন তার মুখের হাসি ছিল দেখার মতো। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য কোন শার্ট পরব তা নিয়ে আমি দ্বিধায় ভুগছিলাম। মাকে ফোন করতে যাব, ঠিক সেই সময় মিতালি ফুফু ঘরে প্রবেশ করলেন। কোন শার্ট পরবে তা নিয়ে চিন্তা করছো? তিনি বললেন, তোমার ফুফু যখন আছেন তখন আমাকে জিজ্ঞেস করলেই পারো। তিনি আলমারি থেকে আমার পছন্দের একটি শার্ট তুলে দিলেন। বিকেলে কলেজ থেকে ফেরার পর তিনি বললেন, তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে, চলো তোমার মাথায় একটু তেল মালিশ করে দিই। এরপর অত্যন্ত কোমল হাতে তিনি আমার মাথায় তেল মালিশ করতে শুরু করলেন। তার হাতের স্পর্শে সমস্ত ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আমার পায়ের কাছে গভীর ঘুমে মগ্ন। আমি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বললাম, আপনি এখানে কেন, কি করছেন? তিনি ধীরে ধীরে চোখ খুলে বললেন, আমি শুধু তোমার কাঁধে হাত রেখেছিলাম আর তাতেই তুমি ঘুমিয়ে পড়েছিলে। তোমার মা কি কখনো তোমাকে এমন মালিশ করে দেয়নি? আমি বললাম, আমার মা সবসময়ই আমার যত্ন নেন, তবে এই অভিজ্ঞতা আমার জন্য নতুন। মিতালি ফুফু কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে ছিল এক গভীর বিষাদের ছাপ, যা আমি তখন বুঝতে পারিনি। কয়েকদিন পর মা বাবা দেশে ফিরে এলেন। রাতের খাবারের পর মিতালি ফুফু রান্নাঘর পরিষ্কার করে তার নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিন রাতে তার ঘরে গিয়ে বললাম, আজ তোমার সঙ্গে আমার বেশি কথা হয়নি, তাই একটু দেখা করতে এলাম। তিনি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমার জন্য সবসময় এখানে আছি। পরদিন সকাল ৯টার সময় ঘুম থেকে উঠেও দেখি নাস্তা তৈরি হয়নি। সাধারণত মিতালি ফুফু সকাল ৮টার মধ্যেই সমস্ত কাজ সেরে ফেলতেন। রান্নাঘরে গিয়ে দেখি তিনি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় বাবা রান্নাঘরে ঢুকলেন এবং তার দৃষ্টি মিতালি ফুফুর দিকে বেশ অদ্ভুত ও কঠিন মনে হলো। সেদিন রাতে আমি ফুফুর রুমে গিয়ে দেখতে পেলাম বাবা সেখানে একটি মোটা অঙ্কের টাকার বান্ডেল রেখে এসেছেন। আমার মনে হলো গুরুতর কিছু একটা ঘটেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ফুফুর সঙ্গে কি হয়েছে, কিসের এত টাকা? বাবা কোনো উত্তর না দিয়ে আমাকে আমার ঘরে চলে যেতে বললেন, কিন্তু আমি রুম ছাড়লাম না। মুহূর্তেই ফুফু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। কান্নার দমে তার শরীর কাঁপছিল। তিনি বললেন, রাতুল, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি যা বলবে সেটাই আমি বিশ্বাস করব, তুমি শান্ত হও। তিনি আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার মা বাবা দূর থেকে এই দৃশ্য দেখলেন। মা তখন বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি যদি কোনো গরিব মহিলার সঙ্গে খারাপ কিছু করে থাকো তবে আমি তা কিছুতেই মেনে নেব না। আমি ফুফুকে বললাম, এখন চুপ থাকাই ভালো, এখান থেকে চুপচাপ সরে যাও। কিন্তু হঠাৎ ফুফু চিৎকার করে উঠলেন, আমি আর চুপ থাকতে পারবো না, আমি রাতুলকে সব সত্যি বলবো। তিনি বলতে শুরু করলেন, তুমি জানো না যে তোমার আসল মা ছিলেন রুমি, যিনি কয়েক বছর আগে এই বাড়িতেই কাজ করতেন। তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, তাদের মধ্যে একজনকে আমি বড় করেছি, আর সে হলো তুমি। তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছিল। তিনি আরও বললেন, যদি তুমি আমাকে ফুফু হিসাবে মেনে নাও তবেই আমি তোমাকে পুরো সত্যিটা বলবো। আমি হতাবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এরা আমার মা বাবা নন? তুমি কি সত্যি সব বলবে? ফুফু চোখের জল মুছে বললেন, আমি জানি তুমি আমাকে হারাতে চাও না, কারণ আমি তোমাকে ভালোবাসা ও যত্ন দিয়েছি। তুমি আমার কাছে অন্য কিছু না, তুমি আমার সন্তান। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি একবার পুলিশের কাছে গিয়েছিলাম সব ফাঁস করতে, কিন্তু তোমার যমজ ভাই শামীমের জীবনের কথা চিন্তা করে কিছুই করতে পারিনি। আমি বললাম, তুমি যা বললে তা সত্যিই হতে পারে, তবে এতে আমার কোনো কষ্ট হয় না, কারণ আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, যা আমি কখনো অস্বীকার করতে পারবো না। ফুফু আবার বলতে শুরু করলেন, তোমার আসল মা কয়েক বছর আগে মারা গেছেন। তোমার বড় ভাই শামীম, সে সঠিক মূল্যবোধ নিয়ে বড় হতে পারেনি। তখনকার দিনে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে নানা জায়গা থেকে চুরি করে টাকা উপার্জন করত। একবার সে তোমার এই মা বাবার কাছ থেকেও লাখ টাকা চেয়েছিল, কিন্তু তারা এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে সে কিছু টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আমি অবাক হয়ে তার কথা শুনতে থাকলাম। ফুফু আরও বললেন, তোমার বড় ভাই বারবার আমার বিশ্বাস অর্জনের চেষ্টা করেছে, কিন্তু তার মিথ্যের মুখোশ যখন খুলে গেল তখন তার প্রতি আমার সমস্ত ভালোবাসা এক ঝটকায় শেষ হয়ে গেল। সে ছিল ভুল পথে চালিত।
কয়েক বছর আগে তোমার এই বাবা মা আমাকে তোমাকে দত্তক নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু আমি সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এমনকি তোমার বড় ভাইকেও সঠিক লালন পালন করতে ব্যর্থ হয়েছিলাম। ফুফুর কণ্ঠস্বর ভারী হয়ে আসলো। যদি আমি সেই সময় অর্থের মূল্য নয়, বরং সময়ের গুরুত্ব এবং একটি শিক্ষার মূল্য বুঝতাম, তাহলে হয়তো আজ তোমার ভাই বেঁচে থাকত এবং নিজের পথে সফলতা অর্জন করতে পারত। কিন্তু আমি শুধু ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছিলাম, মূল্যবোধের শিক্ষা দিতে পারিনি। আমি ফুফুকে শক্ত করে ধরে বললাম, ফুফু, আপনি ঠিক বলেছেন, টাকার চেয়ে সঠিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব অনেক বেশি। টাকা দিয়ে ভালো পোশাক কেনা যায়, বিলাসিতা কেনা যায়, কিন্তু মূল্যবোধ কেনা যায় না। মিথ্যার আশ্রয়ে সাময়িক সুখ পাওয়া যায় ঠিকই, কিন্তু এক সময় এসে বুঝতে হয় যে মিথ্যার আয়ু দীর্ঘস্থায়ী হয় না। মিতালি ফুফু আমার দিকে তাকালেন। তার চোখে এখন শুধু ভালোবাসার প্রতিচ্ছবি। তিনি আমার কপালে আলতো